চলতি বিধানসভা অধিবেশনের প্রথম দিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর ৩% বৃদ্ধির ঘোষণা করেছেন। সংশোধিত মহার্ঘ ভাতা এবার যে ১ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, যার ফলে মহার্ঘ ভাতা ৩০% থেকে ৩৩% বৃদ্ধি পাবে। রাজ্যের ১,৮৫,০০০-এরও বেশি কর্মচারী ও পেনশনভোগী এই সিদ্ধান্তের ফলে লাভবান হবেন, যার মধ্যে ১,০৪,০০০-এর কাছাকাছি নিয়মিত রাজ্য সরকারের কর্মচারী এবং ৮০,০০০-এর ওপর পেনশনভোগী রয়েছেন বলে জানা যায়। ২০২৩ সালের বিধানসভা ভোটের আগে সরকারি কর্মচারীদের ১২% ডিএ উপহার দিয়েছিল ত্রিপুরা সরকার, তার আগে ছিল ৮%। ২০২৪ সালে জানুয়ারি মাসে ৫% এবং অক্টোবর মাসে ৫% বৃদ্ধি করা হয়। এবার দেওয়া হলো ৩%। বর্তমানে মোট ৩৩% হারে ডিএ পাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ পাচ্ছেন ৫৩% হারে, অর্থাৎ বর্তমানে পার্থক্য কমে দাঁড়িয়েছে ২০%। এদিকে শাসক দল বলছে কোনো দাবি আন্দোলন ছাড়াই বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। অন্যদিকে সরকারি কর্মচারীদের নানান ধরনের অসন্তুষ্টির অভিযোগ মাঝে মধ্যে উঠে আসে ট্রান্সফার ও পোস্টিং সংক্রান্ত অসন্তোষ। এছাড়াও সরকারি কর্মচারীদের বেতন ও ভাতার মধ্যে বৈষম্য রয়েছে বলে কর্মচারীদের অভিযোগ শোনা যায়। তাছাড়া রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে কর্মসংস্কৃতি নিয়ে সচেতন মহলে নানান আলোচনা শোনা যায়। তাই প্রশ্ন জাগে, সেই সব অভিযোগের সত্যতা কি? রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে ৭ বছর। রাজ্য সরকারি অফিসগুলোতে কর্মসংস্কৃতির কতটা উন্নতি হয়েছে? বর্তমানে পথে ঘাটে ময়দানে সরকারি কর্মচারীদের প্রতিবাদ মিছিল তো খুব একটা চোখে পড়ে না। তাহলে কি কর্মচারীদের আগের মতো সমস্যা এখন নেই? কেমন আছে সরকারি কর্মচারীরা? চলুন তা আজ একটু বিস্তারিত আলোচনা করে জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্য সরকারি কর্মচারীদের কাজের চাপ কেমন এবং ৩% ডিএ তাদের কতটা প্রভাবিত করবে, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট দুজন কর্মচারী নেতৃত্ব। রয়েছেন কর্মচারী নেতৃত্ব শ্যামল সাহা এবং বিশিষ্ট কর্মচারী নেতৃত্ব শান্তি রঞ্জন দেবনাথ। নমস্কার। নমস্কার। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রথমে শান্তিবাবু আপনার কাছে আসি। ৩% ডিএ বৃদ্ধি কতটা খুশি হলো রাজ্য সরকারি কর্মচারীরা বলে মনে করেন? সঙ্গে অবশ্যই পেনশনভোগীরা। এক কথায় বলবো, এটা খুশি হওয়ার মতো কোনো কারণই নেই। কারণ যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩% মহার্ঘ ভাতা পাচ্ছেন, সেখানে রাজ্যের কর্মচারীরা এই ৩% নিয়ে আগামী, এখনো ৩% কার্যকরী হয়নি, আগামী এপ্রিল মাসে কার্যকরী হবে। কার্যকরী হলে তখন সেই মোট ডিএর পরিমাণ দাঁড়াবে ৩০%। এবং এই ৩০% এবং অবশ্যই ৩৩% দাঁড়াবে। হ্যাঁ ৩৩%, সরি ৩৩% দাঁড়াবে। বকেয়া থাকবে আরো ২০%। এবং পেনশনার যারা আছেন তারাও ৩৩% ডিএ পাবেন। তো কর্মচারীরা ৩% মহার্ঘ ভাতা যদি পায়, তাহলে হয়তো তাদের বেতনটা মোটামুটি ভাবে একটু বাড়বে ঠিকই, কিন্তু যারা পেনশনার, যারা এমনিতে তো পেনশনে গেলে তাদের যে পেনশনটা মোট বেতনের প্রায় 1/3 হয়ে যায়। অনেকে বলে অর্ধেক, আসলে অর্ধেক হয় না, 1/3 মতো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একজন পেনশনভোগীর পেনশন বাড়ার একমাত্র ইয়ে হলো ডিআর দিলে। কারণ রিভিশনের ফলে যে পেনশন বৃদ্ধি হয়, রিভিশন তো 10 বছরে রাখা হয় না। তাহলে 10 বছর কি তাহলে একজন পেনশনার তার যেই পেনশন আছে সেই পেনশন নিয়ে একই জায়গায় একই অবস্থানে থাকবে? তা তো হতে পারে না। তো সেই ক্ষেত্রে একমাত্র পেনশনভোগীদের পেনশন বাড়া ব্যাপারটা দেখাচ্ছে শুধুমাত্র ডিআর প্রদানের মাধ্যমে। তো সেইখানে ডিআরটা ৩% ডিআর, এটা একেবারেই চোখ লাগে না, একেবারেই চোখে পড়ে না। কারণ যারা পেনশনার, যারা তাদের তো বেসিক পেনশনটা একটা মোটা ধরনের নয়। বেসিক পেনশন এভারেজে ধরুন, মানে এভারেজ এমপ্লয়ি, মানে পেনশনার যে বেসিক পেনশন ২৫,০০০ টাকা। তো ২৫,০০০ টাকা যদি হয় বেসিক পেনশন, তাহলে ৩% হলে ৭৫০ টাকা পেনশন বাড়বে। ৭৫০ টাকা এখন কিছুই না। যে হারে দ্রব্যমূল্য বেড়েছে, ২ গুণ ৩ গুণ পর্যন্ত বেড়ে গেছে। ওষুধের দাম ভুল করে বেড়ে গেছে। পেনশনারদের তো ওষুধটা সবচেয়ে বেশি লাগে। ওষুধের দাম ২ গুণ ৩ গুণ বেড়ে গেছে। এবং আবার এক্ষুনি আর একটা যে ভীতি দেখা দিচ্ছে, যে
কেন্দ্রীয় লেভে নাকি প্রায় অনেকগুলো ওষুধ, গত কয়েকদিন আগে দিল 600টা ওষুধ, এগুলো নাকি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি। আচ্ছা, যেগুলো পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি তার মধ্যে পপুলার ওষুধ যেটা ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপের জন্য আমরা যেটা খেয়ে চাই, যে টেলমিসার্টান গ্রুপের যে ওষুধ, টেলমিসার্টান গ্রুপের ওষুধটা কিন্তু প্রায় বলতে গেলে প্রায় 90% ডাক্তাররাই কিন্তু এই ওষুধটাই প্রেসক্রাইব করে থাকেন, আমি নিজেও খাই, কিন্তু এই ওষুধটাও নাকি জাল। আচ্ছা, হ্যাঁ, তারপর গ্যাসের ওষুধ পেনডি, এটাও নাকি জাল। ওকে, আপনি তাহলে বলছেন যে 3% ডিএ, আপনার বক্তব্য অনুযায়ী যে 3% যে ডিএ বা ডিআর বর্তমানে, আমি কথাটা শেষ করে নিই, মানে মুদ্রাস্ফীতির ফলে এবং দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত কারণে মানুষ যে সমস্যার মধ্যে পড়েছে, পেনশনার, সরকারি কর্মচারীরা, সেখানে এই 3% দিয়ে একেবারে সিন্ধুতে বিন্দুর মতো। ওকে, সিন্ধুতে বিন্দুর মতো, একেবারে চোখে লাগে না, খুবই নগণ্য 3% ডিএ, যেটা ডিএ হোক বা ডিআর হোক পেনশনভোগীদের জন্য, পেনশনভোগীদের জন্য ডিএ, কর্মচারীদের জন্য ডিএ। ওকে, শান্তিবাবুর মতামত। শ্যামলবাবু রয়েছেন আমাদের সঙ্গে। শ্যামলবাবু, আপনার কি মনে হয় এই যে 3% ডিএ বৃদ্ধি করা হলো এবং বাজেট অধিবেশনের প্রথম দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বিধানসভায়, সেটা রাজ্য সরকারের কর্মচারীদের কতটা প্রভাবিত করবে বা কতটা খুশি করবে বলে মনে করেন? আজকে নিউজ ভ্যানগার্ডে উপস্থিত সঞ্চালক দীপেন চৌধুরী মহোদয় এখানে উপস্থিত আছেন, আমার রাজনীতি গুরু এবং শ্রদ্ধেয় শান্তিরঞ্জন দেবনাথ মহোদয়। তো 3% মহার্ঘ ভাতা বৃদ্ধিতে আমি বলবো সেটা এই রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের যে 1,85,000 কর্মচারী এবং পেনশনার রয়েছে, তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট কাজ করবে এবং এটা অনেকটা সুবিধা করে দিয়েছে। এই কারণে তো আজকে আমরা দেখেছি, আগে হয়তো বিগত দিনে বৎসরগুলিতে, আজকে থেকে 7 বছর পূর্বে যে 25 বছর বাম সরকার আমাদের রাজ্যে শাসন করে গেছেন, তখন আমাদের যে বেসিক, সেই বেসিকটা ছিল খুব কম। তখন তারা 2% দিয়ে দিয়েছে, 2% দিয়েতে দেখা গেল একদম সামান্য বেতন বৃদ্ধি হয়েছে এবং পেনশনারদের তা আরো কম, কারণ পেনশনারদের আমাদের সাথীরাও বলেছে যে তাদের যে বেসিক, সেই বেসিকটা কম থাকে। তো আমি বলবো এই রাজ্যের আজকে 2018 পর থেকে, বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, যে তাদের যে আমরা 2018 অক্টোবর মাসে প্রতিশ্রুতি অনুযায়ী সবগুলি না করলেও যে 0.32 ফিটমেন্ট ফ্যাক্টর দিয়েছে, সেই 0.32 ফ্যাক্টরে অনেকটাই রাজ্যের কর্মচারীদের বেসিক বেড়েছে, বৃদ্ধি হয়েছে। তো সেই ক্ষেত্রে 3% দিয়েটাও একটা দেখার মতন কিছুটা আমরা দেখি। হ্যাঁ, তবে আমাদের শান্তিদা বলেছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সূচকের সাথে মিলিয়ে আমরা মহার্ঘ ভাতা এবং ডিআর দেওয়া হয়, কিন্তু তা ঠিক, কিন্তু এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়, উনার নজরে কর্মচারীদের যে অর্জিত অধিকার, যে প্রাপ্য, সেটা এই রাজ্যের সরকার ভালো করেই জানে এবং তাদের বিবেচনাধীন যে আমাদের যে 53% ডিএর মধ্যে এই 3% দিয়ে ঘোষণার পর আমরা 33% দিয়ে দিতে পারলো রাজ্য সরকার। তো সেই ক্ষেত্রে তাদের নজর আছে, আমাদের দিয়ে দেওয়ার জন্য রাজ্যের কর্মচারীদের মিছিল, মিটিং এসব করতে হয় না, কিন্তু সরকারের বিবেচনাধীন আমরা গত জানুয়ারি মাসে 2024-এ 5% দিয়ে ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে কর্মচারীরা ভাবতেও পারেনি যে 3% দিয়ে কর্মচারীরা পাবে, কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম ক্যাবিনেট সিদ্ধান্ত অনুযায়ী অর্থাৎ 3% দিয়ে আগামী এপ্রিল মাসের থেকে কার্যকর করে দিয়েছে। যে যাই বলুক না কেন, আমি সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে বলবো 3% দিয়ে দিয়েছে, হয়তো দেখবেন আবার যেহেতু রাজ্য সরকারের নজরে রয়েছে, বিবেচনাধীন, আবার হয়তো আমাদের পুজোর আগে আবার হয়তো দিয়ে একটা ঘোষণা করবে, সেইভাবে একটা ডিএটার ফারাক যে ব্যবধান, সেটা কমিয়ে আনার চেষ্টা করবে রাজ্য সরকার। সেটা আমার দৃঢ় বিশ্বাস, সেটা কমিয়ে আনবে। কারণ আমি সদ্য
অবসরভুক্ত কর্মচারী, গত মাসে আমি অবসরে চলে গিয়েছি এবং আমি একটা রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ ত্রিপুরা প্রদেশের সভাপতি। এই হিসাবেও আমরা রাজ্য সরকারের সঙ্গে দু একজন মন্ত্রীর সঙ্গে, আমাদের মাননীয় মন্ত্রী এগ্রিকালচার এবং পাওয়ার ডিপার্টমেন্ট মাননীয় রতনলাল মহোদয়ের সঙ্গেও আমরা কথা বলেছি এবং আমাদের যে মেয়র দীপক মজুমদার, আমাদের রামনগর 7 রামনগর কেন্দ্রের বিধায়ক, অর্থাৎ আমাদের এমসি আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মহোদয় সহ আমরা, তারপরে ডিএম সাথে আমাদের যে বিশাল কুমার ডিএম, এরপর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা চিঠি দিয়েছি যে আমরা একটা ডেপুটেশন দেওয়ার জন্য। আমরা এর মধ্যে হয়তো ওনার কাজে ব্যস্ত থাকার দরুন ওকে, আপনারা ডেপুটেশন দেবেন, কি দাবি নিয়ে ডেপুটেশন? আমরা ডেপুটেশন দিচ্ছি এই কারণে যে আমাদের যে দাবিগুলি, সেই দাবিগুলি আমাদের দেওয়ার জন্য রাজ্যের কর্মচারীদের স্বার্থে দাবিগুলি দেওয়া, আমাদের যে অনেক দাবি আছে সেই দাবিগুলি দেওয়ার জন্য আমরা আপনারা ডেপুটেশন দিচ্ছেন। আমি সম্ভব আপনার কাছে আসবো যে আপনারা কি দাবিকে সামনে রেখে আপনারা ডেপুটেশন দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর কাছে আপনি ডেপুটেশন দিচ্ছেন বলছেন, ডিএম এর কাছে বা বিভিন্ন যারা পরিষদের মন্ত্রীরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, মেয়রের কাছেও আপনারা দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মিটিং এখন হয় না। এখন শান্তিবাবু, সরকারি অফিসে কর্মসংস্কৃতি আগের তুলনায় বা এখন ভালো হয়েছে না কি আছে বলে আপনারা মনে করেন? কর্মসংস্কৃতি বড় অবনতি ঘটেছে, কর্মসংস্কৃতির কোন রকম উন্নতি ঘটেনি। কারণ এটা হারাহারি টের পায় যারা ভুক্তভোগী। কারণ এখন যেটা বলা হচ্ছে যে কাজের মানে গতি বেড়েছে কিনা সেটা জানার চেষ্টা করছি। মিছিল মিটিং বা চাঁদা সংস্কৃতি এখন খুব একটা দেখা যায় না বলা হচ্ছে। প্রকাশ্যে নেই, কিন্তু অপ্রকাশ্য চাঁদা সংস্কৃতি রয়েই গেছে। চাঁদা সংস্কৃতি যদি না থাকবে তাহলে বিভিন্ন সংগঠনগুলো চলবে কিভাবে, টাকা দেবে কে? আচ্ছা, এখন তো কর্মচারী সংগঠনের অস্তিত্ব দেখা যায় না খুব একটা বিষয় এখন। সেই ধরনের কোন পরিবেশই তো নেই, সেই ধরনের কোন গণতান্ত্রিক একটা পরিবেশ, যে পরিবেশে কর্মচারীরা মিটিং করতে পারবে, মিছিল করতে পারবে, আছে কি সেই পরিবেশ? এখন সরকার তো বলছে বা শাসক দল বলছে যে দাবি পূরণ হয়ে যাচ্ছে মিছিল মিটিং করার আগে। শাসক দল তো শাসক দলের দৃষ্টিকোণ থেকে বলবেই, এটা শাসক দলের পক্ষে আমি মনে করি না এটা শাসক দল এটা দূষণের কিছু করে। শাসক দল সবসময় চাইবে তার বাহাবা নিতে যে এখন কর্মচারীরা কোনো আন্দোলন করে না, এখন কর্মচারীরা ডেপুটেশন দেয় না, এখন কর্মচারীরা মিছিল করে না, এবং এটাকে তারা বলছেন যে কর্মচারীদের সমস্ত দাবি দেওয়া পূরণ হয়ে গেছে, তার জন্য তারা এটা করে না। আচ্ছা, কিন্তু আসল কথাটা তা নয়। কর্মচারীরা এখন রাস্তায় বেরোতেই ভয় পায়। আজকে রাস্তায় বেরোলাম, আমি কয়েকজন কর্মচারী আমি কিছুদিন আগে একটা মিছিল করার একটা পরিকল্পনা করেছিলাম। আমাকে সেফ কর্মচারীরা ইয়ে করলো, হ্যাঁ আমরা মিছিল করবো। আমার বাড়িতে যখন রাত্রিবেলায় যখন আক্রান্ত হবো আমি, আপনি আমাকে বাঁচাতে পারবেন? আচ্ছা, আমাকে যখন দূর দূরান্তে বদলি করে দেওয়া হবে আপনি সেটা রুখতে পারবেন? আমি না ভাই, এটা আমি পারবো না। আমি বদলিও তোমার রুখতে পারবো না, তোমার বাড়িতে যে আক্রমণ হয় সেটাও আমি রুখতে পারবো না। তবে এটুকু আমি বলতে পারি যে তুমি যদি গণতান্ত্রিক চেতনা সম্পন্ন হয়ে থাকো এবং সত্যি সত্যি যদি আন্দোলন বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তুমি আসতে পারো। আর যদি মনে করো যে না আমি এই ভয়ভীতির কারণে আন্দোলনে আসবো না, আমি তোমাকে জোর করে আনবো না, তুমি বাড়িতেই থাকতে পারো, সেফ সাইডে থাকো, সুখনিদ্রায় থাকো, সুখপূর্ণ জীবনযাপন করে, এতে আমাদের কোনো আপত্তি নেই। ওকে, আসবো আপনার কাছে। সম্ভব এই কর্মসংস্কৃতি নিয়ে আপনি কিছুক্ষণ আগে বলছেন যে মিছিল হয় না এখন আর, মানে এই একই ব্যাপারটা যে মিছিল মিটিং চাঁদা সংস্কৃতির এই মুহূর্তে না থাকার ব্যাপারটা, এটাকে শাসক দল বলছে যে না এটা এখন এই মুহূর্তে কোনো দাবি নেই, সরকারের কোনো দাবি নেই, তার জন্যে এখানে কোনোভাবে এই মিছিল মিটিং বা কিছু হচ্ছে না বা কোনো সংগঠন বেরিয়ে আসছে না। আবার বিরোধীরা যেমন শান্তিবাবুরা সেটাই মনে হচ্ছে, এবং শান্তিবাবুরা বলছেন যে না অনেক সমস্যা আছে এবং ভয়ে বেরোতে পারছে না কর্মচারীরা। কি মনে করেন? দেখেন, আসলে এই যে আমাদের শান্তিদা বলেছে যে ভয় ভীতি, তো সেটা সবসময় আমরা দেখে আসছি বিগত দিনগুলিতেও যে এই ধরনের ভয় ভীতি ছিল গত 25 বছরে যা ছিল তার থেকে এখন অনেক কম। সেটা আমাদের কাছে এরকম কোনো এভিডেন্স নেই যে ভয়ভীতি হচ্ছে এবং চাঁদা সংস্কৃতি আছে। আমি দেখেছি যে চাঁদা সংস্কৃতি এখন নেই বললে ছেলে। আগে তো একটা সাধারণভাবে আমাদের এই যে পেরিভিশন কমিটি বসিয়ে পুরা কত বেসিকের 1% 2% দিয়ে দাও চাঁদা, এই যে চাঁদা সংস্কৃতিটা ছিল একদম 365 দিন 5 বছর লাগাতো সেইভাবে চাঁদা সংস্কৃতি চলতো বিগত দিনগুলিতে। এখন চাঁদা সংস্কৃতি নেই বললেই চলে, সেটা আমি মনে করি। এবং এই চাঁদা সংস্কৃতি
এখন নেই সেটা। আর আমাদের যে কর্মচারী যে ভয়, সেই ভয় কিসের? কোনো ভয় নেই। কারণ এখন আমরা যা দেখছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় যে সবকা সাথ সবকা বিকাশ, সবের জন্যই, অর্থাৎ সমস্ত কর্মচারী এবং সব দপ্তরের কর্মচারী, অফিস আদালত সবাই যাতে একইভাবে, কোনো শাসক দলেরই হোক আর বিরোধী দলেরই হোক, সবাই যাতে কাজে ঠিকভাবে কাজ করে সেদিকে নজর রাখছে এবং চাঁদার সংস্কৃতি নেই এবং সবাই সমান। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে সরকারি কর্মচারীরা, আপনি বলছেন যে সরকারি কর্মচারীদের কোনো রকম সমস্যা নেই, তার জন্য তারা রাস্তায় বেরিয়ে আসছে না এবং তাদের কোনো ভয়ও নেই। যদি কোনো সমস্যা থাকে তারা রাস্তায় বেরিয়ে আসতো। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনাদের কিছু দাবি নিয়ে আপনারা ডেপুটেশনে মিলিত হবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন বা অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও দেখা করার জন্য সময় চেয়েছেন। আপনাদের দাবিগুলোর মধ্যে কি রয়েছে, বা যদি সেখানে মূল দাবির মধ্যে কয়েকটা দাবি যদি আমাদের বলেন তাহলে আমরা একটু ব্যাপারটা বুঝতে পারবো যে কর্মচারীদের এই মুহূর্তে কি কি সমস্যা রয়েছে এবং কি কি দাবি রয়েছে। এই তো দাবি রয়েছে, যেমন আমাদের 53% ডিএর মধ্যে 33% দিয়ে আমরা নগদে প্রদান করেছে রাজ্য সরকার, এবং তাও 3% দিয়ে আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হবে। যে বাকি 20% যে মহার্ঘ ভাতা এবং ডিআর, সেটাও আমাদের দাবি, সেগুলি আমাদের অক্টোবর মাসের মধ্যে সেগুলি আমাদের দিয়ে দেওয়া। ওকে, হ্যাঁ, এবং আমরা অক্টোবর 2025 অক্টোবর মাস, এই যে 2025 মধ্যে আমাদের দিয়ে দেওয়ার জন্য। এবং বাকি যে অ্যালাউন্সগুলি, যেমন হাউস রেন্ট আছে, এরকম গ্র্যাচুইটি আছে, গ্র্যাচুইটি যেমন আমাদের 20 লক্ষ টাকার মধ্যে 10 লক্ষ টাকা আমরা পাই এখন, সেই গ্র্যাচুইটিগুলি আমাদের দিয়ে দেওয়ার জন্য, তার জন্য আমরা সরকারের কাছে একটা আমরা এই মিলিত হতাম চেয়েছি। এছাড়া আর কি ধরনের আপনাদের দাবি রয়েছে? গ্র্যাচুইটি আপনি বললেন, আর ডিএ যেটা 20% পার্থক্য, হাউস রেন্ট আছে, হাউস রেন্ট আপনি বলেছেন, আমাদের সিল করে দিয়েছে 3000 টাকা। সেই ক্ষেত্রে আমাদের হাউস রেন্টটা আমাদের যে কেন্দ্রীয় হারে আমাদের 8% অথবা 10% আমরা দাবি করেছি যে আমরা কেন্দ্রীয় হারে হাউস রেন্ট দেওয়ার জন্য। হ্যাঁ, সেগুলি আমাদের দাবি আছে এবং সেগুলি সরকার মেনে নিয়েছে, যে আমাদের নজরে আছে, সেগুলি আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং যে ভাতাগুলি এবং যে ডিএ বা ডিআর এর যে পার্থক্য, সেটা আমরা কমিয়ে আনার চেষ্টা করছেন। ওকে, আমি আসবো আপনার কাছে আরেকবার। শান্তিবাবু, আপনার কাছে এবার জানবো যে এই মুহূর্তে বর্তমানে কর্মচারীদের কি কি সমস্যা রয়েছে, আপনি এক এক করে যদি বলেন। সমস্যার থেকে বড় কথা হচ্ছে যে দাবি কি কি রয়েছে, যেগুলো শ্যামলবাবু বলছিলেন যে ডিএ এবং ডিআর যে পার্থক্য 20% যেটা বাকি রয়েছে এখনো কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে, সেটা দাবি রয়েছে, সেটা নিশ্চয়ই আপনাদেরও দাবি থাকবে। পাশাপাশি হাউস রেন্ট এবং গ্র্যাচুইটির কথা উনি বললেন, আপনাদের এছাড়া আর কি কি দাবি রয়েছে? আমি দাবির কথা এখন আসছি না, আমি মূল কথাটা বলছি যে ইচ্ছে করলে দাবি করলেই যে সরকার আমাদের দিতে পারবে এমন কোনো কথা নেই কিন্তু। কারণ একটা জিনিস বুঝতে হবে, কর্মচারীদের বেতন ভাতা এবং পেনশনার্স এটা আছে নন পেন খাত থেকে, এবং পরিকল্পনা খাতে আর যে সমস্ত জিনিস নেই, যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য টাকা বা স্পেশাল কোনো মানে ডেভেলপমেন্ট ওয়ার্ক যদি হয় তার জন্য যে টাকা, এই টাকাগুলো আসে নন প্লেন খাত থেকে। তো নন প্লেন খাতে যদি টাকা না থেকে থাকে তাহলে মাথা কুটলেও তো সরকার দিয়ে দিতে পারবে না, দিতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই সরকার যখন ক্ষমতায় আসে তখন বলেছিল যদি ডাবল ইঞ্জিনের সরকার হয় টাকার কিন্তু অভাব হবে না, টাকার শুধু ফ্লোই থাকবে, কারোর কোনো অভাব হবে না, কর্মচারীদেরও কোনো অভাব হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই সরকার, বর্তমান সরকার, ওই যে 7 বছর শাসন কার্য চালিয়েছে, 7 বছরে মোট তারা ঋণ করেছে 9,000 কোটি টাকা। আগের সরকার ঋণ করে গেছে 13,000 কোটি টাকা। আগের সরকার 25 বছরের শাসনকালে তাদের ঋণ ছিল 13,000 কোটি টাকা। আর এইবারের সরকার 7 বছরে করেছে 9,000 কোটি টাকা। বর্তমানে 22,000 কোটি টাকা অলরেডি রাজ্য সরকারের ঋণ রয়ে গেছে। তা আমরা সবাই জানি যে কর্মচারীদের যে বেতন ভাতা এবং পেনশনারদের পেনশন, এটা আছে পরিকল্পনা বহির্ভূত খাত থেকে। এখন পরিকল্পনা বহির্ভূত খাত থেকে যে টাকাটা আসে সেটাও কে দেয়? এটা কেন্দ্রীয় সরকার অর্থ কমিশনের মধ্যস্থতা দিয়ে থাকে। প্রতি 5 বছর অন্তর অন্তর সংবিধানের 281 ধারায় অর্থ কমিশন গঠন করা হয়ে থাকে। সেই অর্থ কমিশন সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যায়, রাজ্যগুলি গিয়ে রাজ্য সরকারগুলোর কাছ থেকে তারা প্রতিবেদন গ্রহণ করে তারা, এবং দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে তারা আলোচনা করে, অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করে তারপর কিভাবে কেন্দ্রীয় করে যে টাকাটা, সেই টাকাটাকে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর মধ্যে বন্টন করা হবে তা তারা স্থির করে থাকে। বর্তমানে কেন্দ্রীয় করে 42% পেয়ে থাকে রাজ্যগুলো, আর বাকিটা কেন্দ্রীয় সরকারের কাছে থাকে।
তো এখন এই যে টাকাগুলি, যে পরিকল্পনা খাতে যে টাকাটা আসবে, সেটাকে আমরা বলি কমিটেড এক্সপেন্ডিচার। এখন কমিটেড এক্সপেন্ডিচার যদি না বাড়ে, তাহলে কিন্তু কর্মচারীদের বেতন ভাতা বা ডিএ বা ডিআর এগুলো কোনোটাই কিন্তু পারবে না। আমরা দেখেছি 2023-24 অর্থবর্ষে সরকারের কমিটেড এক্সপেন্ডিচার ছিল 900 কোটি টাকা, 24-25 কমিটেড এক্সপেন্ডিচার হলো 970 কোটি টাকা। আর এই যে বর্তমান যে 25-26 অর্থবর্ষ যেটা, সে অর্থবর্ষে অনুমিত বলছি কারণ এখন তো অর্থবর্ষ শেষ হয়ে যায়নি, তার জন্য অনুমিত বলছি, অনুমিত কমিটেড এক্সপেন্ডিচার হচ্ছে 10,100 টাকা, আর 10,300 টাকা। তো এখন অলরেডি সরকার ডিএ ঘোষণা করেছে 3%। 3% ডিএ ঘোষণা করে সরকার বলেছে সেখানে 300 কোটি টাকা খরচ হয়ে যাবে। তাই 10,300 থেকে যদি 300 চলে যায়, থাকবে 10,000 কোটি টাকা। এই 10,000 কোটি টাকা দিয়ে 20% যে মহার্ঘ ভাতা বাকি রয়ে গেছে, বকেয়া রয়ে গেছে, এটা কোনো সরকারের পক্ষে দেওয়া সম্ভবপর নয়। কারণ রাজ্য সরকার কি করতে হবে, বড়জোর 2%, 2 কিস্তি দিয়ে আর দিতে পারবে। এই 2 কিস্তি প্রশ্ন টাকা, কারণ এই 2026 মার্চ মাস পর্যন্ত এই পরিকল্পনা বহির্ভূত খাতে কমিটেড এক্সপেন্ডিচার যেটা, এটা তো অলরেডি সেট হয়ে গেছে অনেক আগে। সেটা সেট হয়ে গেছে পঞ্চদশ অর্থ কমিশনের মাধ্যমে। এবং পঞ্চদশ অর্থ কমিশনে এটা হচ্ছে এই যে অর্থবর্ষটা 25-26, এটা হচ্ছে শেষ অর্থবর্ষ। এখানে বাকি টাকাটা যে রেস্ট অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা খরচ করবে। এখানে যদি বেশি থাকে অর্থ, তাহলে বেশি করা যাবে। আমরা জানি সেই অর্থ বেশি নেই, কারণ পরিকল্পনা মানে খাতে যে টাকাটা রয়ে গেছে পরিকল্পনা বহির্ভূত খাতে, কর্মচারীদের বেতন ভাতা এবং পেনশনারদের পেনশন বা বিভিন্ন উন্নয়নমূলক কাজ বা পরিকল্পনা খাতে নেই এমন খাতে কোনো টাকা, ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা, ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রচুর টাকা লাগবে, কারণ এবার বন্যা হয়ে গেছে, বিশাল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে কিন্তু এটা হিউজ অ্যামাউন্ট। আপনি যেটা বলছেন, আপনি আপনার এই হিসাব অনুযায়ী মানে তাহলে সরকারি কর্মচারীদের এই বছরে, সুতরাং এইবারের যে বাজেট, এই বাজেট কোনো অবস্থাতেই সরকারি কর্মচারীদের জন্য কোনো সুখের বার্তা বয়ে আনতে পারবে না। তাহলে আমরা আরেকটু যদি স্পেসিফিক হই আপনার কথা অনুযায়ী, তাহলে এবারের বাজেট যেটা সম্ভবত বলছিলেন যে আমরা হয়তো সরকারি কর্মচারীরা পুজোর আগে আরো একটা ডিএ বা ডিআর এবং একটা বিরাট সংখ্যক ডিআর পেতে পারে। হতেই পারে, যেখানে আরো অনেক সময় ব্যাক আছে, পূজা টুজা হয়তো অনেক ব্যাক। সাধারণত নিয়ম তো সমাজ করে দিয়ে দেওয়ার, আর প্রাইস ইন্ডেক্স যখন বাড়বে তখনই দিয়ে দিতে হবে। আপনি যেটা বলছেন এখন সেই অর্থ অনুযায়ী, নন প্ল্যান অর্থ অনুযায়ী, তাহলে এখন 2% দিতে পারবেন আপনি বলছেন সরকার? সরকার আরো 2% দিয়ে দিতে পারবে। এখন দিতে পারবে না কেন? প্রত্যেকটা সরকার তো দেয়। কিভাবে দেয়? এটা ঋণ করে। ঋণ করে দিতে গেলে, সরকারি কর্মচারী দিতে গেলে এখন তাহলে সরকারের ঋণ করতে হবে, গভর্নমেন্টে ঋণ করতে হবে। ঋণ করলে গভর্নমেন্টের কোনো লস নেই। কেন লস নেই? কারণ ঋণ করে যে অর্থটা সরকার কমিট করবে, যে এক্সপেন্ডিচার থেকে কমিট করবে, সেইটা কিন্তু, এবং এটা যদি অক্টোবর 31-এর আগে করে, তাহলে সেই পুরো টাকাটাই কিন্তু অর্থ কমিশন রাজ্য সরকারকে দিয়ে দেবে। এখানে ঋণ করলে রাজ্য সরকারের কোনো ক্ষতি নেই। ওকে, দেখি শ্যামলবাবু আপনি কি বলছেন এই বিষয়টাতে, দেখুন। এবং এখানে এই ঋণ কিন্তু ভারতবর্ষের অধিকাংশ রাজ্য করে থাকে। ওকে, ঠিক আছে। আমার রাজ্য কি করবে এখন শ্যামলবাবু, আমার কি মনে হয় যে এই যে 3% দেওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যা বাজেট করেছে, যেটা গত 2024-25 অর্থবছর এবং 2025-26 অর্থবছরে যেটা 27,000 কোটি টাকা ছিল, সেটা 25-26-এ আমাদের 32,000 কোটি টাকার বাজেট বরাদ্দ করে। আগে যেটা 27,000 কোটি টাকা ছিল, একটু ইন্টারাপ্ট করি, এই বাজেটটা কিন্তু পরে সংশোধিত হয়েছে। কারণ বাজেটটা যখন বিধানসভাতে আলোচনা হয়, আলোচনার পরে কিন্তু একটু সংশোধন হয়, পরিবর্তন করে সংশোধিত বাজেটটা কিন্তু ছিল 30,000 কোটি টাকার উপরে। হ্যাঁ, ছিল প্রথম যেটা পেশ করা হয় সেটা ছিল 27,000 কোটি টাকা। সংশোধন হয়ে বেড়েছে, সংশোধনের পরও এবার বেড়ে হলো 30,000 কোটি টাকা। এখন 32,000, এখন এটা হচ্ছে 32,000 কোটি টাকা। 32,000 কোটি টাকা। সেই হিসেবে বাজেট বরাদ্দ বেড়েছে 7%। ওকে, 32,000 কোটি টাকা প্রস্তাবিত এখন। প্রস্তাবিত, ঠিক। আমি আসবো আপনার কাছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে প্রতিটা প্রকল্প এবং প্রতিটা দপ্তরই বাজেটের বৃদ্ধি ঘটবে সেই ধরনের প্রস্তাব রেখেছে। কারণ আমরা দেখেছি শিক্ষা খাতে 11.9 অর্থাৎ প্রায় 12% বৃদ্ধি, আমাদের স্বাস্থ্য খাতে দেখেছি 9 মানে এইভাবে প্রতিটা দপ্তর প্রকল্পে বৃদ্ধির প্রস্তাব রয়েছে। আচ্ছা, আরো
সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে সর্বাঙ্গীন বিকাশই ঘটবে, সেটাই আমরা আশা করতে পারি। কারণ আমরা দেখেছি আমাদের কর্মচারীদের যে সবচেয়ে বড় যেটা হলো 12 লাখ, অর্থাৎ আয়করে যে ছাড়, সেটা তো কেন্দ্র সরকারের বাজেট, কেন্দ্রীয় সরকারের ছাড়, সেটা আমরাও পাই, রাজ্য সরকারের কর্মচারীও সেটা আয়করে ছাড় পাই, যেটা গততে আমাদের 24-25 ছিল, যেটা 7 লাখ অব্দি আমাদের। আমি বলছি যেটা আমরা বুক করতেছি, যেটা আমরা করেছি বুক, সেটা 7 লাখ অব্দি আমরা ছাড় পেয়েছি। কিন্তু এখন এটাতে আমাদের এখন 12 লাখ অব্দি, 12 লাখ, এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন আর আছে 75, অর্থাৎ 12.75 লাখ টাকার উপর যে ছাড়, রিবেট, সেই ছাড়টা কিন্তু এই রাজ্যের কর্মচারীরা পেয়েছে। কেন্দ্রীয় সরকারে এটা ছাড়টা রিবেট করা মানে কিন্তু সারা দেশের কর্মচারীরা সেটা পাবে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি কর্মচারীদের একটা প্রাপ্য, কারণ আমাদের এই 24-25-এর যে বাজেট, সেই বাজেটের মার্চ মাসে যখন আমরা ফেব্রুয়ারি মাসে যখন একটা কর্মচারী প্রায় বেতন না নিয়েই বাড়িতে যেত, সেই ক্ষেত্রে প্রায় কর্মচারীরই এটা থেকে উত্তরণ পাবে এবং মুক্তি পাবে। তো সেই ক্ষেত্রে দিক দিয়ে বিবেচনা করলে কর্মচারীদের আমি বলবো যে যত দিন এগুচ্ছে এবং আরো সামনের দিন আসছে, সেটা আরো ভালো হবে। কারণ আমরা দেখেছি যে বিগত দিনগুলিতে যে বন্যা কবলিত যে অঞ্চলগুলিতে সব দিক থেকে আমরা সমস্ত সরকারের দিক থেকেও, সেন্ট্রাল গভর্নমেন্টের দিক থেকেও সহযোগিতার ফলে সেই দিকগুলি কাটিয়ে ওঠার পর, যে এখন যে রাজ্য সরকার কাটিয়ে ওঠার পর আমরা গত জানুয়ারি মাসে 5%, এইবার আমাদের এপ্রিল মাস থেকে 3% দিয়ে ঘোষণা করেছে, সেটা তো আমরা মনে করি সেটা সৌভাগ্য এবং কর্মচারীদের বেনিফিট লাভ, এই জিনিসটা আমাদের বাধ্য হবে। তো আগামী দিনেও আমরা দেখেছি যে কর্মচারীরা আজকের দিনে যেভাবে আমাদের কর্ম করতে, কাজ করতে গিয়ে আমরা যেভাবে লাভবান হচ্ছে, সেটা আগামী দিনে আরো বেশি হবে। কারণ এটা কমিটেড এক্সপেন্ডিচার। যদি আমরা 12% দিয়ে দেওয়া হয়, 8% 5% দিয়ে দেওয়া হয় আমাদের 31 অক্টোবরের আগে, যেটা আমি আগেও বলেছি, সেই অক্টোবরের আগে যদি দিয়ে দেওয়া হয়, সেটা যা খরচ করবে সেটাই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পেয়ে যাবে। তো এর জন্য আমি বলছি যে আমরা বলতে পারবো না রাজ্য সরকারের বিবেচনাধীন, রাজ্য সরকার জানে এই রাজ্যের কর্মচারীদের যে অর্জিত অধিকার বা যে প্রাপ্যের যে অধিকার, সেটা কি, সেটা আস্তে আস্তে তারা এটা মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ওকে, রাজ্য সরকার কি করবে সেটা তো অবশ্যই আগামী দিনে বলা যাবে, সময় বলবে সেটা। তবে এখন আমরা একটু অন্য বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে একটু আলোকপাত চাইবো। কারণ আমরা যখন বাজেট নিয়ে কথা বলছি, বাজেটে অর্থ বরাদ্দ নিয়ে কথা বলছি এবং কর্মচারীদের নিয়ে কথা বলছি, এখন বলা হয় যে শূন্য পদ, বিরোধীরা বারবার আওয়াজ তুলছেন যে বিভিন্ন সরকারি দপ্তরে যে শূন্য পদগুলো রয়েছে সেগুলো পূরণ না হওয়াতে, এবং প্রতি বছর প্রায় 4000-এর কাছাকাছি সরকারি এমপ্লয়ি যারা রয়েছেন, তারা যখন রিটায়ারমেন্টে যান, পেনশনে যান, তখন সেখানে কাজগুলো ফাঁকা হচ্ছে, কাজটা কি রয়ে যাচ্ছে, সরকারি কর্মচারী কমছে, তার জন্য যারা বাকি থাকছেন কর্মচারী, তাদের উপর কাজের বোঝা বাড়ছে। এখন প্রতিবার জনগণের স্বার্থে বিভিন্ন ধরনের প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত গৃহীত হয়। এখন রাজ্যের প্রান্তিক জনগণের কাছে সেই সব প্রকল্পের সুফল পৌঁছায় না বলে অনেক সময় অভিযোগ ওঠে। এখন সরকারি কর্মচারীদের একটা বড় অংশ কাজের খুব অবহেলা করেন এবং দীর্ঘদিন ফাইল আটকে রাখেন বলে এমন অভিযোগ আমরা শুনি। এখন কি বলেন যে দুটোর মধ্যে কোনো জায়গাতে সংযোগ আছে কিনা, যে একদিকে কর্মচারী দিন দিন কমছে, আবার সেই অর্থে শূন্যপদ পূরণ হচ্ছে না, বাকিরা যারা আছে তারা ঠিকভাবে কাজ করে উঠতে পারছে না, অনেকেই কাজের গাফিলতি করছেন বলেই সরকারের যে বিভিন্ন প্রকল্প বা জনকল্যাণমুখী যে কাজগুলো হয় সেগুলো সুফল মানুষই পাচ্ছে না, জনগণ পাচ্ছে না। এটা আপনারা কতটুকু মানেন? আসলে আমি বলি যে সরকারি কর্মচারী যারা, তারা কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছেন পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গভর্নমেন্ট। সরকারের কিন্তু একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে সরকারি কর্মচারীরা। তো সরকারি কর্মচারীরা যদি ডিসস্যাটিসফাইড হয়, তাহলে কিন্তু কোনো সরকার কিন্তু ঠিক মতো তার প্রশাসন চালাতে পারবে না। কারণ সরকার সিদ্ধান্ত নেয় কি করবে, জনকল্যাণমুখী বিভিন্ন সিদ্ধান্ত সরকার নেয়, কিন্তু সরকার তো আর সিদ্ধান্তটা বাস্তবায়িত করবে না, সিদ্ধান্তটা বাস্তবায়িত করবে কারা, সরকারি কর্মচারী। এখন সেই কর্মচারী এবং সরকারের মধ্যে যদি মেলবন্ধনটা যদি সঠিক না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ইমপ্লিমেন্টেশনে গন্ডগোল দেখা দেবে। ইমপ্লিমেন্টেশনে যদি গন্ডগোল দেখা দেয়, তাহলে সরকার যা চাইছে সেই সুফলটা জনগণের কাছে পৌঁছবে না, প্রান্তিক মানুষের কাছে পৌঁছবে না, এটা স্বাভাবিক। সুতরাং প্রত্যেকটা সরকারেরই উচিত অন্তত তার অধীনস্থ যে কর্মচারী যারা আছে, কর্মচারীদেরকে স্যাটিসফাই করা, তাদের কাজের যে পরিবেশ, কাজের পরিবেশটাকে সুন্দর রাখা। বেতন ভাতা তো আছেই, কারণ বেতন যদি সঠিক না হয়
সে যদি তার পরিবার পরিজন দিয়ে সংসার চালাতে হিমশিম খায়, তাহলে কাজের প্রতি সে মনোযোগ দিতে পারবে না। আচ্ছা, শুধু অর্থ থাকলেই চলবে না, সবচেয়ে বড় কথা হলো যে কাজের যে পরিবেশটা, সেই কর্মস্থানের পরিবেশ, সেই কর্মস্থানের পরিবেশটাও সুষ্ঠু হতে হবে। তাহলে সরকার এবং কর্মচারীর মধ্যে একটা সুন্দর মেলবন্ধন গড়ে উঠবে, এবং এই মেলবন্ধনের মাধ্যমেই কিন্তু প্রশাসন গতিশীল হবে, প্রশাসন জনমুখী হবে। আজকে আমরা বলছি যে প্রশাসন সাংঘাতিক রকম বিকাশ হচ্ছে, হ্যাঁ বিকাশ হচ্ছে না আমি এই কথা বলবো না, বিকাশ হচ্ছে মুষ্টিমেয় মানুষের। বিকাশটা কিন্তু সার্বজনীন হচ্ছে না, শুধু আমাদের ত্রিপুরা রাজ্য না, আমি যে সারা ভারতবর্ষের কথা বলি, তাহলে দেখা যাবে বিকাশ হচ্ছে মুষ্টিমেয় কিছু মানুষের, তারা কোটিপতি হচ্ছে, কোটিপতি থেকে তারা আরো কোটিপতি হচ্ছে, মানে এতটাই বড় লোক হয়ে যাচ্ছে। শেষ করে নেই কথাটা, সেখানে দেখা গেছে সারা ভারতবর্ষে 1923 খ্রিস্টাব্দে ইংরেজ আমলে ভারতবর্ষে যে একটা অর্থনৈতিক অসাম্য ছিল, সেই অসাম্যটাকে ছাড়িয়ে গেছে আজকে 2023 সালের যে অসাম্য। ওকে, আমরা রাজ্য সরকারের কর্মচারীদের কথা বলছি, প্রায় 20 কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। এই বিষয়টাতে আসবো শান্তিবাবু আপনার কাছে। এই বিষয়টাতে সম্ভব আপনার কি মনে হয়, আমরা যে কথাটা বলছি, এই যে সংযোগটা, যে কর্মচারী দিন দিন হ্রাস পাচ্ছে কর্মচারীর সংখ্যা, তার জন্য যারা কর্মচারী আছেন তাদের উপর কাজের চাপ বাড়ছে, এবং তাতে সরকারি যে বিভিন্ন সুযোগ সুবিধা বা সরকারি কাজ যেটা জনসাধারণের কাছে পৌঁছে যাওয়ার কথা, প্রশাসন ঠিকভাবে কাজ করে দিতে পারছে না, অনেক জায়গায় কোনো সমস্যা হচ্ছে বলে অভিযোগ আসে। সেই অভিযোগগুলো কতটা সত্যি? তো এই ক্ষেত্রে আমি বলবো সমস্যা তো থাকবে, 100% সমস্যার সমাধান হবে সে হতে পারে না, সমস্যা কিছু তো থাকবেই। তো আমি মনে করি যে সরকারের সঙ্গে কর্মচারীদের একটা সামঞ্জস্য আছে, হয়তো সেটার পার্সেন্টেজটা আপনারা অনেকে হয়তো বলতে পারে যে কম, আমি মনে করি এটা সেটা বেশি। কারণ এই যে শূন্যপদ, এই শূন্যপদে কিন্তু দেখেছি আমরা এই সরকার, রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে আমরা যাচাই করে তারা নিয়োগ পাচ্ছে। তো এটা আমি মনে করি এটা ভালো পদক্ষেপ। এই কারণে মনে করি আমরা দেখেছি কত বাম আমলে আমাদের যে শিক্ষক কর্মচারীরা চাকরি পেয়েছিল, আমাদের ইউজিটি আন্ডার গ্রাজুয়েট টিচার, সেক্ষেত্রে অনেকে চাকরি পেয়েছে, কিন্তু দেখা গেল যে তারা ওই চাকরি পাওয়ার পর তারা ক্লাসে গিয়ে কিভাবে পড়াবে সেই জিনিসটা তো তারা বুঝেই না। হ্যাঁ, কিন্তু একটা অ্যাপ্লিকেশন সে লিখতে পারে না। হ্যাঁ, এই ধরনের যে শিক্ষকরা চাকরি পেয়েছে। তো সেই ক্ষেত্রে এই রাষ্ট্রবাদী সরকার মানে টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ ছাড়াও যে অন্যান্য দপ্তরের যে ইন্টারভিউ বা পরীক্ষার মাধ্যমে এবং যে আপনার কম্পারেটিভ পরীক্ষার মাধ্যমে যে চাকরি পাচ্ছে, সেগুলো এগুলি আমি রাষ্ট্রের উন্নয়ন, রাজ্যের উন্নয়ন ধরে নিতে পারি। এবং স্বচ্ছ নিয়োগ নীতি হচ্ছেন, সেটা শাসক দল বলছে স্বচ্ছ নিয়োগ নীতি হচ্ছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মানে কতটা হচ্ছে, এবং যেটা বিরোধীরা বারবার অভিযোগ করছেন যে কর্মসংস্কৃতি বজায় রাখার জন্য বা প্রশাসনের সুযোগ সুবিধাগুলো, সরকারের সুযোগ সুবিধাগুলো প্রশাসনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেই লোকবলটা প্রয়োজন, সেই লোকবলটা এই মুহূর্তে নেই, তার জন্য সঠিকভাবে এই সুফল পাচ্ছে না মানুষ। এটা আপনারা এটা বিশ্বাস করেন কিনা, বা এটাকে কিভাবে মিটিগেট করা যায় বলে মনে করেন? আমি মনে করি যেহেতু ডিজিটাল যুগ, যে যেই জায়গাতে আগে কাজ করতো আপনি মনে করেন 100 জন, সেই জায়গাতে এখন ওই কাজটা 25 জন করতে পারে। আচ্ছা, তো তার সুফল এটাই হচ্ছে আমাদের দেশের যে অর্থনীতি, সেই অর্থনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছে, যে আমাদের যে এই যে কর্মচারী খাতে যে খরচ, সেই খরচটা কমে যাচ্ছে, আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থনৈতিক দিক দিয়ে দেশ উন্নত হচ্ছে। আচ্ছা, তো এই কারণে ডিজিটাল যুগ হওয়ার পর থেকে ডিজিটাল যুগে আমরা 100 জনের কাজ যদি 25 জনে করতে পারি, তাহলে তার ক্ষেত্রে আমরা কেন হচ্ছে না, কি অসুবিধা কি হচ্ছে, সেই ধরনের অভিযোগ তো আমরা পাচ্ছি না। এখন অনেকেই বলছেন যে শিক্ষক কর্মচারীদের ক্লারিক্যাল কাজ করতে হয়, ক্লাস করাতে পারছেন না, তারা সেই সময়টা পাচ্ছেন না, অনেক শিক্ষকদের অন্য ধরনের কাজ করতে হয়, হাসপাতালে সাফাই কর্মীদের দিয়ে অন্যান্য কাজ করানো হয়। আসছি আমি শান্তিবাবু আপনার কাছে আসবো, আপনার মতামত নেব। এবং হাসপাতালে সাফাই কর্মীদের দিয়ে অন্যান্য কাজ করানো হয়, এভাবে অনেক ডিপার্টমেন্টেই যে নিজের কাজটা ছাড়াও অন্যান্য কাজও করতে হয় বলে অভিযোগ আসে। সেখানে আপনারা নিজেরা কর্মচারী কোন একটা সময় ছিলেন, এখন যখন আপনি নিজের কাজ ছেড়ে অন্য কাজ করতে হয়, তখন তাদের অবশ্যই সেই কাজটার কোয়ালিটি মেনটেন করা যায় কিনা? আমরা এখন অবধি যে নিজের কাজটা বাদ দিয়ে
যে অন্য কাজ যেটা আমাদের করার মধ্যে, আমাদের যে মানে নিয়মের মধ্যে থেকে আমরা কাজটা করি, আচ্ছা, কিন্তু নিয়মের বাইরে গিয়ে আমরা কাজটা করি না। যেহেতু আমাদের কাজ, যেমন যে আমি একজন শিক্ষক, আমার শিক্ষকতার কাজে আমি ব্যস্ত থাকবো, এছাড়া স্কুল একটা পরিবার, বিদ্যালয় একটা পরিবার, সেই পরিবারে আমরা সবাই মিলে পরিবারটা কিভাবে ডেভেলপ হবে সেটা আমরা চিন্তা করি। তার জন্য আমরা 21 জনের জায়গায় যদি আমরা 7 জনও থাকি, সেই 7 জনও আমরা চিন্তা করি বিদ্যালয়টা কিভাবে ডেভেলপমেন্টের পথে এগিয়ে নিয়ে যাব। তো ডিজিটাল যুগে দেখা গেল যে অনেক কাজই আমরা 1 জনে 5 জনের কাজ করা যেতে পারে। যে শিক্ষকরা যে আমরা সেটাও আমরা দেখছি যে শিক্ষক এখন কমে গিয়েছে, অনেক স্কুলে শিক্ষক নেই, হ্রাস পেয়েছে। তো সেটা হয়তো এবার দেখেছেন রাজ্য সরকারও আবার আমাদের আগামী এপ্রিল মাসের 27 তারিখে এবং মে মাসের 4 তারিখে আমাদের আবার টেট পরীক্ষা নেবে, টেট 1 টেট 2 পরীক্ষা নেওয়া হবে। টেট 2 পরীক্ষার মাধ্যমে যারা আগে ছিল তাদেরকেও নিয়োগ করবে। তো সেই নিয়োগ করে হয়তো কিছুটা কর্মচারীদের যে হ্রাস সেটা কমিয়ে আনবে। ওকে, শান্তবাবু আপনি কিছু বলছিলেন, বলুন। এটা অত্যন্ত অবাক বিষয়। আজ থেকে 10 বছর আগে এই রাজ্যে কর্মচারীর সংখ্যা যা ছিল, 10 বছর পেরিয়ে এসে সেই কর্মচারীর সংখ্যাটা কমে গেছে। আসলে তো কর্মচারীর সংখ্যাটা বাড়ার কথা ছিল। 10 বছর আগে যে লোক সংখ্যা ছিল, এখন কি সেই লোক সংখ্যা তো বেড়ে গেছে প্রায় 10 লক্ষ। কিন্তু কর্মচারী 10 বছর আগে দেখেছি আমরা 1,10,000 প্রায় 20,000-এর কাছাকাছি কর্মচারী ছিল। এখন সেই কর্মচারীর সংখ্যাটা সর্বশেষ করলে 1,04,000। তার কারণে কি অবসরে যাচ্ছে, কিন্তু শূন্য পদগুলো আর পূরণ হচ্ছে না। তো শূন্যপদ পূরণ না হওয়ার ফলে যেহেতু কর্মচারীর সংখ্যা কমে গেছে, স্কুল কলেজগুলোতে মানে শিক্ষক অধ্যাপকের সংখ্যা কমে গেছে, তো অটোমেটিক্যালি কর্মসংস্থান। এটা বলা হয়েছে অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরায় সরকারি কর্মচারীর সংখ্যা বেশি, মানে অনুপাতে সরকারি জনসংখ্যার অনুপাতে সংখ্যা ত্রিপুরাতে বেশি ছিল। এখন সেটা মানে সরকারি কর্মচারী এতটা প্রয়োজন নেই, মানে যতটা ছিল এটা বলা হয়। এটা কতটা হয়েছে কিনা সরকারি কর্মচারী, কিন্তু বিদ্যালয়গুলোতে যে শিক্ষকের যে সংখ্যা ছিল সেটা কিন্তু তুলনামূলকভাবে বেশি ছিল না কোনো অবস্থাতেই। সেখানে কিন্তু শিক্ষকদের ঘাটতি ছিল, আজও কিন্তু শিক্ষকদের প্রচুর ঘাটতি। আপনি দেখুন একক শিক্ষক বিদ্যালয় কিন্তু অনেক আছে, একজন মাত্র শিক্ষক দিয়ে বিদ্যালয় চলছে, এরকম বহু বিদ্যালয় এখনো আছে। 2 জন শিক্ষক দিয়ে বিদ্যালয় চলছে, বহু শিক্ষক আছে। দ্বাদশ মানের বিদ্যালয় চলছে, সেখানে বিষয় শিক্ষক নেই। এর অভাব কিন্তু অগন্তি, কিন্তু শিক্ষকের অভাব। বিশেষ করে এই যে বিদ্যাজ্যোতি স্কুল, যেগুলোকে আমরা স্পেশাল ক্যাটাগরির বিদ্যালয় বলি, সেই স্কুলগুলো কিন্তু শিক্ষক স্বল্পতায় ভুগছে। সুতরাং শিক্ষকের সংখ্যা বেশি। অন্য কর্মচারীর কথা আমি বলতে পারি না, অনেক ক্লারিক্যাল মানে কর্মচারী যারা আছে তাদের সঙ্গে অফিসে বেশি আছে না কম আছে, সেটা নিজ নিজ ডিপার্টমেন্টে তারা বলতে পারবে। আপনি বলছেন আমি শিক্ষকের কথা বলি, শিক্ষকরাই তো সংখ্যায় সবচেয়ে বেশি। ওকে, আপনি শিক্ষক স্বল্পতার কথা আপনি বলছেন, কিন্তু শিক্ষকের স্বল্পতা কিন্তু সাংঘাতিক রকম, একেবারে প্রকট, এটা চোখে লাগার মতো। আমি শান্তিদার কথার পরিপ্রেক্ষিতে আমি 1-2টা কথা বলছি। যে একজন শিক্ষক, 2 জন শিক্ষক বহু স্কুলে আছে, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে নিয়ম যে আনুপাতিক হারে আমাদের যে ছাত্র ছাত্রীর যে অনুপাত, সেই অনুপাতের হারে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা গেল যে ঠিকই আছে। কারণ কোন স্কুলে দেখা গেল 8 জন স্টুডেন্ট, কোন স্কুলে দেখা গেল 20 জন স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে তো শিক্ষক বেশি দরকার নেই আনুপাতিক হারে। যে এখানে কিন্তু একটা ব্যাপার আছে, একটা স্কুলে 8 জন বা 10 জন ছাত্র থাকবে কেন, এটা তো সরকারের দেখা উচিত। এই জায়গাটাতে আমি প্রশ্ন, শিক্ষা দপ্তরে দেখা উচিত একটা বিদ্যালয়ে কেন 8 জন ছাত্র থাকবে। এই জায়গাটাতে আমি একটু কথা বলতে শেষ করছি না। তো আমি বলছি যে আমরা যারা এই রাজ্যের জনগণ, এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, তো সবাই আমরা ভাবি আমাদের যে সন্তানরা, ছেলে মেয়েরা, তাদেরকে আমরা ভালো স্কুলে পড়াশোনা করাবো, এটা সবাই ভেবে নেয়। কিন্তু দেখা গেল এইভাবে ভাবতে ভাবতে যে প্রাইভেট যত স্কুলগুলি আছে, অর্থাৎ যত আমাদের সিবিএসই হোক, আইসিএসসি হোক, সমস্ত বোর্ড স্কুলগুলিতে আমাদের রাজ্যের জনগণ চেষ্টা করে যে আমাদের ওই স্কুলে আমাদের সন্তানটা অ্যাডমিশন হলে হয়তো ভালো হবে ভবিষ্যতে। এই করতে 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 সরকারি স্কুলের যে স্টুডেন্ট, সেই স্কুলের স্টুডেন্টরা আস্তে আস্তে হ্রাস পেতে পেতে একদম ওই যেমন 20 জন, 8 জন, 25 জন, এমন অনেক স্কুলে। শিক্ষা দপ্তরের ব্যর্থতা না, শিক্ষা দপ্তরের ব্যর্থতা না, সেটা হলো আমাদের যে রাজ্যের যে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক। আমাকে কি বলেছে কোন সরকার বা কোন মন্ত্রী বা কোন নেতৃত্ব যে তুমি স্টুডেন্টরা নেবে না ওই স্কুলে বা ওই স্কুলে রাখো সরকারি? কিন্তু সরকার বারবার চেষ্টা করছে। আমি দেখেছি যে আপনারা
স্টুডেন্টকে কিভাবে মানুষ করতে হয়। সবাই শুধু খালি আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন সেই উদ্দেশ্য নিয়ে আপনারা আমাদের সরকারি স্কুল ত্যাগ করে আপনার প্রাইভেট স্কুলে চলে যান। আমরা কত সুযোগ সুবিধা দিচ্ছি স্কুলে, আমাদের মিড ডে মিল থেকে আরম্ভ করে পোশাক থেকে আরম্ভ করে বই থেকে আরম্ভ করে সমস্ত সুযোগ না, সুবিধা সরকারি স্কুল থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না তাহলে হচ্ছে। যে আমাদের যে শুভ মানে তাদের উদ্দেশ্য ছিল যে তোমরা বিদ্যালয় সরকারি বিদ্যালয় থেকে তোমরা ছুটে গিয়ে ওইদিকে আমরা টাকা পয়সা দিয়ে আমরা পড়াশোনা করাচ্ছি। ওকে, হ্যাঁ, যে এই যে সেই মানসিকতাটা কেন গড়েছে যে সরকারি স্কুল থেকে সরে গিয়ে বেসরকারি স্কুলে নিয়ে যাওয়ার মানসিকতাটা কিভাবে গড়েছে? সরকারি স্কুলের তুলনায় বেসরকারি স্কুলের সংখ্যা হচ্ছে একেবারে মাইক্রোস্কোপিক। সেখানে মাইক্রোস্কোপিক স্কুলে ছেলে মেয়েরা চলে যাওয়ার ফলে সরকারি স্কুলগুলোতে ছাত্র সংখ্যা কমে গেছে। এটা কিন্তু মানা যায় না, এটা মানা যায় এই কারণে আমি উদাহরণ আমি একটু বলছি। দেখেন শ্রীকৃষ্ণ মিশনই বলুন, ভারতীয় বিদ্যালয় বিভিন্ন হলিক্রস স্কুলে বলুন, দেখেন সংখ্যায় কত বেশি, প্রচুর সংখ্যক স্টুডেন্ট। না আপনি দেখুন সেই অনুপাতে তো আগরতলা শহরের কথা বলেন, আপনি বলছেন আগরতলা শহরে এরকম বহু সরকারি স্কুল রয়েছে, সেই অনুপাতের হারে সরকারি স্কুল অনেক বেশি। কয়েকটা নামি দামি স্কুল ছাড়া আপনি দেখেন, কয়েকটা নামি দামি স্কুল ছাড়া সেগুলিতে স্টুডেন্ট আছে, এখনো ভালো স্টুডেন্ট আছে এবং সেগুলিতে শিক্ষক সংখ্যা প্রচুর। ওকে ওকে, আমরা সরকারি কর্মচারী দিনে কথা বলছি, আমরা শিক্ষা দপ্তরে ঢুকে গেছি, এজেন্ডার বাইরে চলে গেছি। অবশ্যই শিক্ষা পরে এটার মধ্যে শিক্ষা দপ্তর কি করছে এই মুহূর্তে, বা শিক্ষার যে শিক্ষকদের স্বল্পতা, এটা একটা বড় কারণ। সরকারি স্কুলে যে সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের, শিক্ষা দপ্তর হচ্ছে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় দপ্তর, সেই শিক্ষা দপ্তরের একজন মন্ত্রী নেই। ওকে, সেই শিক্ষা দপ্তরের মন্ত্রী তো আছেন অবশ্যই, মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব রয়েছে, মুখ্যমন্ত্রীর দায়িত্ব রয়েছে। কথাটা আমি বলতে পারবো না, এটা বলা যায় মন্ত্রী নেই, মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের দায়িত্বে আছেন। মুখ্যমন্ত্রীকে আমি শিক্ষামন্ত্রী বলবো না, শুধু শিক্ষা দপ্তর না, মুখ্যমন্ত্রী অনেকগুলো দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। সেই ক্ষেত্রে তাহলে তো বিভিন্ন আমলে অনেক দপ্তরের কোনো দায়িত্ব থাকে না, কেন মুখ্যমন্ত্রীর কাছে স্বরাষ্ট্র থাকে, স্বরাষ্ট্র দপ্তর নেই তাহলে শান্তিবাবু? বাম আমল ডান আমল সেই আমল সাধারণত গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো থাকে, বিদ্যুৎ দপ্তর, শিক্ষা দপ্তর, বুঝতে পেরেছি। আমরা অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। আপনাকে জানতে চেয়েছিলাম যে এই মুহূর্তে শ্যামলবাবু বলেছেন যে এই মুহূর্তে কি কি দাবি আছে, ওনারা যে দাবিগুলো নিয়ে ডেপুটেশনে মিলিত হতে চাইছেন মুখ্যমন্ত্রীর সাথে বা অন্যান্য মন্ত্রী পরিষদের সাথে, আপনার কি মনে হয় বা আপনাদের কি মনে হয়? আমি জাস্ট খালি সমস্যাগুলো জানতে চাইছি। সরকারি কর্মচারীদের এই মুহূর্তে কি কি সমস্যা আছে? বেতন ভাতা, ডিএ, ফিনান্স কমিশন, এসব কিছু ঠিক আছে, সেগুলো হবে, এছাড়া কি কি ধরনের সমস্যা আছে এবং কি দাবি আপনারা মেটাতে চাইছেন? এক নম্বর সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে সুষ্ঠু বদলিনীতি। সরকার সুষ্ঠু বদলিনীতি চালু করুক। সুষ্ঠু বদলিনীতির মাধ্যমে সুষ্ঠু বদলিনীতি কি হচ্ছে না তাহলে আপনারা অভিযোগ করছেন? অবশ্যই না, সুষ্ঠু বদলিনীতি কই, বদলিনীতি তো নাই ত্রিপুরাতে। সুষ্ঠু বদলিনীতি থাকলে তখন এটা সুষ্ঠু কি অসুষ্ঠ এটা বিবেচনা করা যাবে। বদলিনীতি বদলিনীতির ক্ষেত্রে আমি বলবো যে কখনোই ত্রিপুরা রাজ্যে সুষ্ঠু বদলিনীতি ছিল না। না, সুষ্ঠু বদলিনীতি আছে, আমি বলি কথাটা শেষ করে নেই। এখনো কি তাহলে নেই? এখন যে রাজনৈতিক যে ট্রান্সফার, সেটা অনেকটি বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক আগে রাজনৈতিক প্রতিহিংসামূলক ট্রান্সফার হতো, এখন অনেকটা কমে গেছে, মানে এখনো হচ্ছে না, হলে এখন অনেকটাই কমে গেছে, সেটা আমরা চোখে দেখতে পাইনি। ত্রিপুরাতে সুষ্ঠু বদলিনীতি একবারই চালু হয়েছিল, প্রথম বামফ্রন্ট সরকার আমলে বদলিনীতি চালু হয়েছিল, কিন্তু সেই বদলিনীতি চালু হওয়ার পর যে সমস্ত বদলি হয়েছে, বেশি যারা বদলি হয়েছে তারা মামলা ঠুকে দিয়েছে, তুমি বদলিনীতি অনুযায়ী আমার বদলিটা করো নি, বদলিনীতিকে লঙ্ঘন করা হয়েছে আমার বদলি, সুতরাং আমার বদলি স্টে করো। এইভাবে দেখা গেছে যে হাজার হাজার মামলা হয়ে গেছে, যাদের বদলি করা হয়েছে তারাই আবার এটা কোর্ট আবার তাদের বদলিটাকে স্টে করে দিয়েছে। শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়ে বদলিনীতি বাতিল করে দিয়েছে। এরপরে কিন্তু দীর্ঘ বছর ত্রিপুরা রাজ্যে কোনো কর্মচারীদের কোনো সুষ্ঠু কোনো বদলিনীতি নেই। সুষ্ঠু কেন, কোনো বদলি নীতিই নেই, শেষ করে নেই। শুধু এটা তো বদলি নীতির মতো প্রতিহিংসামূলক, একজনকে বদলি করে আমি বলবো এটা প্রতিহিংসামূলক, আবার আরেকজন বলবে না প্রতিহিংসা করে তাকে বদলি করেছে, ঠিকই করেছে। সেটা বিতর্কের বিষয়। আমি সবচেয়ে বড় জিনিস যেটা সেটা বলছি
কোন কথাটা বলতেছিলাম, বদলি নীতি, সুষ্ঠু বদলি নীতি নেই আপনি বলছেন, মানে বদলি নীতি নেই, বদলি নীতি আমাদের এখানে বদলি তো হচ্ছে, সরকারি কর্মচারীদের বদলি তো হচ্ছে, নীতি বলতে কোনো জিনিস নেই, তাহলে যেখানে প্রয়োজন সেভাবে হচ্ছে, তাহলে সেভাবে হচ্ছে না। যেমন টিচার যারা আছে তাদেরকেও যদি সঠিকভাবে যদি ডিস্ট্রিবিউশন করা হয় বিভিন্ন স্কুলগুলোতে, তাহলে আজকে যে শিক্ষক সংকট, সেই শিক্ষক সংকট কিন্তু অনেকটা কমে যাবে। ওকে, তাহলে কিন্তু সুষ্ঠুভাবে মেল ডিস্ট্রিবিউশন, কোন স্কুলে যেখানে দরকার নেই 50 জনের দরকার আছে সেখানে 70 জন, মেল ডিস্ট্রিবিউশনের জন্য শিক্ষক স্বল্পতাটাকে যেভাবে এই মুহূর্তে মানে বিরাট বড় একটা সমস্যা মনে হচ্ছে, যদি আপনি বলছেন সঠিকভাবে যদি বদলি করে সেই ডিস্ট্রিবিউশনটা যদি সঠিকভাবে করা হয়, তাহলে এতটা সমস্যা হবে না বলে মনে করছেন। ওকে, শ্যামলবাবু, এই একই ব্যাপারে এই মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং বদলি নীতি, সুষ্ঠু বদলি নীতি, তবে এটা একটা নিয়ম আছে, আমি আগেও বলেছি যে আনুপাতিক হারে বদলি। আচ্ছা, অর্থাৎ শিক্ষক ছাত্রীর যে অনুপাত, সেই অনুপাত হারে আমরা জানি 35:1। এটা সব ক্ষেত্রে মানা যায় না, সব ক্ষেত্রে মানা যায়, কিন্তু এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নিয়ম তো আছে ঠিকই। আমি বলছি এই নিয়মটাকে যদি আমরা প্রাধান্য দিই, তাহলে তো আমাদের, আমি বলবো ঠিকই আছে। কারণ এই মতে আমাদের কোনো জায়গাতে দেখা গেল যে আমাদের 8 জন স্টুডেন্ট, সেখানে 1 জন শিক্ষক, তো ঠিকই আছে। তো হয়তো আমরা এটার জন্য এটা বলতে পারি যে এই স্কুলটারে অবলুপ্তি ঘটায় তাদেরকে অন্য পাশাপাশি কোন স্কুল, আমি একটা ইনস্টেন্স দিই। একটা প্রাইমারি স্কুল, খুব বেশি সময় নেই আমাদের, সংক্ষেপে একটা প্রাইমারি স্কুল, তাতে কটা ক্লাস থাকে? 5টা ক্লাস থাকে। আমি দেখলাম স্টুডেন্ট কম, তার জন্য এটা সেকশন নেই, জাস্ট 5টা ক্লাস আছে, এবং 5টা ক্লাস আছে, সেখানে 100 জন ছাত্রছাত্রী আছে। আমি যদি 35:1 টিচার ধরি, তাহলে এই বিদ্যালয়ে কজন শিক্ষক নিযুক্ত পাবেন? 3 জন পাবেন। 3 জন কি 5টা ক্লাস চালাতে পারবেন? ওকে, কিভাবে করবেন 5টা ক্লাস 3 জন? না, সেই ক্ষেত্রে দেখা গেল 3 জনের জায়গায় 5 জন আছে। আমি সেটা বলছি, 3 জন, আমি তো এই 4 জনই তো বলছি ডিস্ট্রিবিউশনটা যদি সঠিক হয়। 5 জন আছে। ওকে, ডিস্ট্রিবিউশন হয় কিনা নেই, আছে কিনা নেই, সেটা অবশ্যই আমি একটু আগে বলেছি যে অবলুপ্তি ঘটিয়ে অন্য কোথাও তাকে ডেপুট করা, সেটা হয়েছে আমাদের হরিগঙ্গা যে বিদ্যালয়টা ছিল, সেটা আপনাদের এই তর্ক অবশ্যই তথ্যভিত্তিক হলে আমরা আরো বেশি আলোচনা করতে পারতাম, যে এখানে নেই, আমরা হাওয়াতে কথা বললে যে কোথাও আছে কিনা নেই সেটা আমরা জানি না, অথচ এইভাবে বললে আমরা কিন্তু তর্ক বিতর্ক চলতেই থাকবে। এটা কিন্তু সম্ভব না এখন এই জায়গাতে বসে কোন কোন স্কুলে আছে, মানে টিচার কম আছে, কোন স্কুলে টিচার বেশি, তথ্য বেরিয়ে আসবে। যদি আগে থেকে বলা থাকে যে স্পেসিফিকই দিতে হবে, তাহলে অবশ্যই দিতে পারবে, অবশ্যই তথ্য বেরিয়ে অবশ্যই আসবে। ঠিক, আমরা কর্মচারীদের নিয়ে কথা বলছিলাম, কর্মচারীদের অবশ্যই কি ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে বা পাচ্ছে, কোন ধরনের দাবি আন্দোলন রয়েছে, কোন ধরনের আন্দোলন তো এই মুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে দাবি আন্দোলন কর্মচারীরা করছেন না, তার জন্য বলা হচ্ছে যে কর্মচারীদের কোনো দাবি নেই এবং ওনারা ভালো আছেন, এবং দাবি না করাতেই কিন্তু ওনাদের ডিএ প্রদান করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে বাজেট যেভাবে আপনারা দেখলেন, একটা শেষ প্রশ্ন আপনাদের কাছে, সেখানে এই বাজেটের এবং 3% ডিএর ফর কতটা সঠিক পথে রাজ্য সরকারের উন্নয়নমুখী আছে, এবং রাজ্য সরকার কতটা সঠিক পথে আছে বলে বিশেষ করে কর্মচারীদের নজর থেকে আপনারা দেখছেন, কি মনে হয়? শান্তিবাবু, আপনাকে আমি বলি, এই বাজেটে অনেক লোভনীয় ব্যাপার আছে। হাইওয়ে তৈরির কথা বলা আছে, তারপর ওভারব্রিজ তৈরি করার কথা বলা আছে, এরকম অনেকগুলো লোভনীয়, যেমন উইমেন্স কলেজকে মানে ইউনিভার্সিটি করার কথা আছে, ওই যে টিআইটি কে টেকনিক্যাল ইউনিভার্সিটি করার বলা আছে, এরকম বহু লোভনীয় ব্যাপার আছে। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার যখন ক্ষমতায় আছে, তারা যে ভিশন ডকুমেন্ট ছিল, সেই ভিশন ডকুমেন্টে 299টা প্রতিশ্রুতি ছিল, সের মধ্যে 99টা প্রতিশ্রুতিও পালন করা হয়নি। সুতরাং এই যে বাজেটে এতগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেখানে বাজেটে আবার ঘাটতিও আছে, সেই ঘাটতি কিভাবে পূরণ হবে তারও দিক নির্দেশ নেই। সুতরাং এগুলো সবলে ওই যে বলা যায় যে রং চং মাখিয়ে সুন্দর করে বাজেটটাকে প্রতিস্থাপন করেছে। আপাত দৃষ্টিতে বাজেট খুব সুন্দর, কিন্তু বাস্তব ক্ষেত্রে এগুলো কতটা কার্যকরী হবে? ওকে, আপাতত দৃষ্টিতে বাজেট খুব সুন্দর, কিন্তু সেটা বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে আপনাদের সংশয় রয়েছে। ওকে, সময় ফুরিয়ে যাচ্ছে। শ্যামলবাবু, আপনার কি মনে হয় কতটুকু সঠিক দিশাতে আছে সরকার? আমি মনে করি বাজেট সর্বাঙ্গীন বিকাশ ঘটবে রাজ্যে। তার কারণ আমরা দেখেছি যে, আপনারা দেখেছেন যে মিউনিসিপ্যালিটি এলাকাতে আমরা গত 7 বছরের থেকে শুরু করে আমাদের শহর ডেভেলপমেন্ট অনেকটাই হয়েছে, এবং শহর ডেভেলপমেন্ট হয়েছে ঠিক,
কিন্তু সেটা তো অন্য বিষয়, স্মার্ট সিটি মানে প্রকল্প চলছে। বাজেটের ব্যাপার তো এটার সঙ্গে জড়িত আছে, যেটা না, বললো এটার সঙ্গে আমাদের বাজেটের- flyover আছে, ওদের স্মার্ট পরে একটা সিটির- হবে। স্মার্ট সিটি হ্যাঁ, আলাদা আলাদা শান্তিবাবু, বাজেট। শান্তিবাবু, হ্যাঁ। আচ্ছা, এটা আছে। তো সেইভাবে যে আমাদের বাজেট 27,000 কোটি টাকা থেকে 32,000 কোটি টাকা প্রস্তাবিত হয়েছে, সেই 32,000 কোটি যদি সঠিকভাবে 27 থেকে না 30 থেকে শান্তিবাবু, 24-25 বছরে শান্তিবাবু, 27,000 শান্তিবাবু, টাকা। শান্তিবাবু, আরে বলুন, 27,000 পরে এটা সংশোধিত হয়ে সংশোধিত হয়েছিল। সংশোধিত ঠিক আছে, হয়েছে, কিন্তু এই বছর প্রথমে 27,000 এই বছর এই বছর হলো 32,423, হ্যাঁ বলুন। এবং এই 32,000 টাকা যদি সঠিকভাবে রূপায়ণ হয় রাজ্যে, সেটা অবশ্যই সর্বাঙ্গীন বিকাশ করে রাজ্যের বিকাশ ঘটবে, সেটাই আমি মনে করি। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে শ্যামলবাবু, আপনাকে ধন্যবাদ শান্তিবাবু, আপনাকে ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য, আলোচনা করার জন্য। নমস্কার। ধন্যবাদ। নমস্কার। দর্শক বন্ধুরা, সরকারি কর্মচারীদের সন্তুষ্ট রাখার প্রয়াস সব সরকারই কম বেশ করে থাকে, তবে ত্রিপুরায় বিভিন্ন দপ্তরে অনেক শূন্যপদ খালি থাকায় সরকারি কর্মচারীদের উপর বাড়তি চাপ পড়ছে বলে অভিযোগ করছে বিরোধী দল। তাই শিক্ষা থেকে স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে সরকারি নিয়োগের দাবি করা হচ্ছে। তবে দাবি কতটা মানবে সরকার সেটা সময় বলবে। তবে রাজ্যবাসীর বিভিন্ন সমস্যা নিরসনে এবং সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে প্রশাসন কেমন ভূমিকা নিচ্ছে সেদিকে নজর রাখবো আমরা। আর আপনারা সব খবর এবং নিউজ আপডেট সহ টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।